পৃথিবীর ইতিহাসে এমন কিছু যুদ্ধ হয়েছে যেগুলো জয় বা পরাজয়ের জন্য নয়, বরং মানুষের সহ্য শক্তির সীমা মাপার জন্য লড়া হয়েছিল। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি ছোট প্রায় অজানা দ্বীপ পেলেলিউ। সেখানে ৭৪ দিন ধরে চলে এক নরক যুদ্ধ, যেখানে সৈন্যরা শত্রুর গুলিতে নয়, পাগল হয়ে গিয়েছিল তৃষ্ণায়, গরমে আর অদৃশ্য শত্রুর ভয়ে। প্রশ্নটা আজও রয়ে গেছে, এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন ছিল? ১৯৪৪ সালের সেপ্টেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে। ইউরোপে হিটলারের পতন অনিবার্য, কিন্তু প্রশান্ত মহাসাগরে জাপান এখনও মরিয়া। মানচিত্রে তাকালে পেলেলিউকে খুঁজে পাওয়াই কঠিন। ফিলিপাইন আর জাপানের মাঝখানে ক্ষুদ্র প্রবাল দ্বীপ পেলেলিউ। এটির আয়তন মাত্র ১৩ বর্গ কিলোমিটার, কিন্তু কৌশলগতভাবে এটি ছিল এক বিপজ্জনক দরজা। দ্বীপের চারদিকে নীল সমুদ্র, সাদা বালু আর ভেতরে দাঁত বের করা পাথুরে পাহাড়, উমর ব্রগল রিচ। দিনের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়। পানি নেই, গাছ নেই, ছায়া নেই। দূর থেকে এটি স্বর্গের মতো, কিন্তু কাছ থেকে এটি ছিল মৃত্যুর কারখানা। আমেরিকার পরিকল্পনা ছিল ৩ দিন বোমাবর্ষণ, দ্রুত অবতরণ, ৪ দিনের মধ্যে দ্বীপ দখল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দীর্ঘ ৭৪ দিন এই রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল। ১৩,০০০ আমেরিকান হতাহত, প্রায় সম্পূর্ণ জাপানি বাহিনী নিশ্চিহ্ন। আর যুদ্ধ শেষে আমেরিকার জেনারেলরাই বলেছিলেন এই যুদ্ধ না করলেও চলতো। তাহলে প্রশ্ন, কেন এই রক্তক্ষয়? ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ফিলিপাইন পুনর্দখল। জেনারেল ম্যাক আর্থার প্রতিজ্ঞা করেছিলেন আই শ্যাল রিটার্ন। কিন্তু ফিলিপাইনে আক্রমণের আগে আমেরিকার নৌবাহিনী আশঙ্কা করল পেলেলিওর এয়ারফিল্ড থেকে জাপান আকাশ দিয়ে হামলা চালাতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো দ্বীপটিকে নিরাপদ করতে হবে। আর এখানেই প্রথম ভুল। জাপানিরা তখন নতুন কৌশল নিয়েছে। আগের মতো সৈকতে আত্মঘাতী আক্রমণ নয়, বরং গুহার ভেতরে লুকিয়ে দীর্ঘস্থায়ী প্রতিরোধ। পেলেলিউতে ৫০০টির বেশি গুহা, সুড়ঙ্গ আর সংযুক্ত বাংকার তৈরি করা হয়েছিল। এটি আর কোনো দ্বীপ প্রতিরক্ষা ছিল না, বরং এটি ছিল ভূগর্ভস্থ শহর। সেই সময়ে জাপানের কমান্ডার ছিলেন কর্নেল নাকাগাওয়া কুনিও। তিনি জানতেন তিনি মারা যাবেন। তার লক্ষ্য ছিল জয় নয়, বরং সময় কেনা। যত বেশি আমেরিকান সৈন্য মরবে, তত বেশি যুক্তরাষ্ট্র ক্লান্ত হবে। তার আদেশ ছিল শেষ মানুষ পর্যন্ত লড়বে, কেউ আত্মসমর্পণ করবে না। অন্যদিকে আমেরিকান বাহিনীর নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল উইলিয়াম এইচ রুপার্টাস। তিনি ছিলেন প্রথম মেরিন ডিভিশনের কমান্ডার। তিনি আগের দ্বীপযুদ্ধগুলোর অভিজ্ঞতার উপর ভরসা করেছিলেন। তার ধারণা ছিল ভারী নৌ বোমা বর্ষণের পর জাপানিরা সৈকতেই প্রতিরোধ গড়বে আর মেরিনরা দ্রুত অগ্রসর হবে। অভিযানের আগের রাতে তিনি অফিসারদের বলেছিলেন পেলেলিউ একটি ছোট দ্বীপ, প্রতিরোধ ভেঙে পড়বে দ্রুত। ৪ দিনের মধ্যেই আমরা এটাকে সুরক্ষিত ঘোষণা করব। এই কথাটা পুরো ডিভিশনে ছড়িয়ে পড়ে। সৈন্যরা অতিরিক্ত পানি, গোলাবারুদ কিংবা দীর্ঘমেয়াদী সরঞ্জাম পর্যন্ত বহন করেনি। তারা ভেবেছিল এটি হবে আরেকটি স্বল্পমেয়াদী অবতরণ যুদ্ধ। কিন্তু তারা জানত না এই যুদ্ধ সৈকতে নয়, পাহাড়ের ভেতরে অপেক্ষা করছে। ১৯৪৪ সালের ১৫ই সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয়। ৩ দিন ধরে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান পেলেলিউতে অবিরাম বোমাবর্ষণ করছে। দূর থেকে দ্বীপটা ধোঁয়া আর আগুনে পুড়ে মৃত মনে হচ্ছিল। ল্যান্ডিং ক্রাফট ধীরে ধীরে সাদা প্রবাল সৈকতের দিকে এগোতে লাগলো। চারদিকে অদ্ভুত নীরবতা। অনেক মেরিন পরে স্মৃতিচারণে লিখেছিল, আমরা ভেবেছিলাম জাপানিরা মারা গেছে অথবা পালিয়ে গেছে। তারপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দ্বীপের ভেতরের খাড়া পাথুরে পাহাড়, উমর ব্রগল রিজ হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। গুহা আর লুকানো বাংকার থেকে একসাথে মেশিন গান, মর্টার ও আর্টিলারি ক্রসফায়ার শুরু হয়। প্রথম ঘন্টার মধ্যেই শত শত সৈন্য নিহত এবং আহত হয়। আর তখনই তারা বুঝতে পারে শত্রু সামনে নেই, শত্রু চারপাশে, এমনকি মাটির ভেতরে। পেলেলিউ আসলে একটি দ্বীপ নয়, এটি ছিল একটি ভূগর্ভস্থ দুর্গ। প্রতিটি পাথরের ফাঁক ছিল বাংকার। দিনে গুলি, রাতে জাপানি সৈন্য বের হয়ে অবস্থান বদলাত। আমেরিকানরা একটি গুহা পরিষ্কার করত, ঘণ্টাখানেক পর আবার সেখান থেকেই গুলি, কারণ সব গুহা ছিল একে অন্যের সাথে যুক্ত। এটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল গোলকধাঁধা। এখানকার তাপমাত্রা ছিল অসহনীয়। হেলমেট ছুঁতে গেলে হাত পুড়ে যেত, পানির বোতল ফুটন্ত হয়ে উঠত। তৃষ্ণার কারণে সৈন্যরা পেট্রোল মিশ্রিত পানি পর্যন্ত খেয়েছিল।
এই বিপদের মাঝে জাপানিরা নতুন কৌশল নেয়। তারা রাতে নিঃশব্দে এসে আহত সৈন্যদের হত্যা করত। মেডিকরা টার্গেট ছিল, কারণ তারা জীবন বাঁচাতো। অনেক মেরিন সকালে জেগে দেখেছে পাশে শুয়ে থাকা বন্ধুর গলা কাটা। সৈন্যরা ঘুমাতে ভয় পেতে শুরু করলো। তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু আসল নরক তখনও সামনে ছিল, উমরব্রগল পাহাড়। দিনের লড়াই ছিল আগুন আর বিস্ফোরণের, কিন্তু রাত নামলে যুদ্ধ বদলে যেত আতঙ্কে। আমেরিকান মেরিনরা বুঝতে পারল জাপানিরা মরতে নয়, বরং ক্লান্ত করতে লড়ছে। প্রতিটি গুহা ধ্বংস করলেও পাশের সুড়ঙ্গ দিয়ে আবার নতুন প্রতিরোধ উঠে আসত। ধীরে ধীরে যুদ্ধ সৈকত ছেড়ে ভেতরের পাথুরে গোলকধাঁধার দিকে এগোতে থাকে। আর সেই গোলকধাঁধার কেন্দ্রেই ছিল উমরব্রগল রিচ, যেখানে যুদ্ধ আর অগ্রসর হওয়া নয়, টিকে থাকার লড়াই হয়ে দাঁড়ায়। ৭৪ দিন ধরে একই পাহাড়ের জন্য যুদ্ধ চলছে, কিন্তু তখন এক খবর আসে যা পুরো যুদ্ধের অর্থ বদলে দেয়। ফিলিপাইনে আমেরিকা আক্রমণ শুরু করেছে এবং প্যালিলিউর এয়ারফিল্ড থেকে জাপানিরা একটি বিমান হামলাও করেনি। অর্থাৎ যে কারণ দেখিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তা ঘটেইনি। নভেম্বর ১৯৪৪, শেষ জাপানি গুহা ধ্বংস। কর্নেল নাকাগাওয়া আত্মহত্যা করেন। তার শেষ বার্তা, আমরা যথেষ্ট সময় কিনেছি। কিন্তু বাস্তবতা হলো ফিলিপাইন আক্রমণে প্যালিলিওর কোনো ভূমিকা ছিল না। ম্যাক আর্থারের সেনাবাহিনী এটিকে পাশ কাটিয়েই সফল হয়েছিল। পরে মার্কিন অ্যাডমিরাল উইলিয়াম লিহি স্বীকার করেন এই অপারেশন ছিল অপ্রয়োজনীয়। ইতিহাসে এটি পরিচিত হয় সবচেয়ে রক্তক্ষয়ী অথচ কৌশলগতভাবে অপ্রয়োজনীয় যুদ্ধগুলোর একটি। প্যালিলিউ যুদ্ধ বদলে দিয়েছিল আমেরিকান সামরিক চিন্তাধারা। তারা বুঝেছিল জাপান আত্মসমর্পণ করবে না, প্রতিটি দ্বীপ হবে আত্মঘাতী প্রতিরোধের দুর্গ। এই উপলব্ধি পরবর্তীতে ওকিনাওয়া ও হিরোশিমা নাগাসাকির সিদ্ধান্তে প্রভাব ফেলে। প্যালিলিউ যুদ্ধ ছিল পারমাণবিক যুগের মানসিক সূচনা। একটি ছোট দ্বীপ যেখানে যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা বিশ্বকে দেখিয়েছিল ভবিষ্যৎ কত ভয়ঙ্কর হতে পারে। আজ প্যালিলিউতে বাতাস শান্ত, সমুদ্র নীল, কিন্তু মাটির নিচে এখনো রয়েছে বুলেট, হেলমেট আর অজস্র অচেনা কবর। প্রশ্নটা আজও ইতিহাসবিদদের তাড়া করে, যদি এই যুদ্ধ না হতো তাহলে কি হাজারো মানুষ বাঁচত এবং পৃথিবী কি একই থাকতো? আপনি কি মনে করেন, প্যালিলিউ যুদ্ধ ছিল সামরিক প্রয়োজন নাকি কৌশলগত ভুল? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ ইতিহাস কখনো শেষ হয় না, আমরাই তাকে বোঝার চেষ্টা চালিয়ে যাই।